250 পয়েন্টের নিফটির পতন কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। হ্যাঁ, বলতে পারেন হয়তো 1%, কিন্তু এটা কতদিন হয়? ফ্রিকোয়েন্টলি কি 1% ফল বা 1% আপ আমাদের মার্কেটে হয়? এতটা ভোলাটাইল তো আমাদের মার্কেট নয়। তাই জন্য আজকের মার্কেটে তেমন ক্র্যাশ বলবো না বা একদম ভেঙে পড়েছে বলবো না, কিন্তু সাবধান হওয়ার হয়তো সময় এসেছে। দুটো তিনটে খবর যেহেতু নতুন এই 1-2 দিনে উঠে এসেছে, সেই 3-4টে খবর নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আরো অনেক অন্য ধরনের স্টক নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এই রিকোয়েস্ট রইল। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি। প্রথমে যে খবরটার দিকে নজর রাখবো, দেখুন, ইউএস এর সাথে ইউএস এর সাথে রাশিয়ার কনফ্লিক্ট চলছে। চলছে ইন দ্য সেন্স, মানে সব সময় এ বক্তব্য রাখে, ও বক্তব্য রাখে, এরকম রাখে। কিন্তু সেটা সবসময় আমরা যত দেখে এসেছি সেটা চলছিল ইউক্রেনকে নজরে রেখে। ইউক্রেন নিয়ে কখনো হয়তো ট্রাম্প বলবে যে না, ইউক্রেন থেকে যুদ্ধ বন্ধ করা উচিত, পুতিন বলবে যে না, ইউক্রেন আমাদের কথা শুনছে না, আমাদের ডিমান্ড মানছে না, এক্সেট্রা এক্সেট্রা। মানে ইউএস আর রাশিয়া ডাইরেক্ট নিজেরা কোনোদিন আলাদা ব্যাপারে কনফ্লিক্টে জড়িয়ে পড়েনি যতক্ষণ ট্রাম্প এসেছে। এই 3-4 মাসের কথা আমি বলছি, 3-4 মাসে যে রাশিয়ার সাথে একটু টেনশনটা চলছে, সেখানে ডাইরেক্টলি কখনো তারা জড়ায়নি। ইউক্রেনকে নিয়ে জড়িয়েছিল, কিন্তু এই ভেনেজুয়েলা ইনভেড হওয়ার পর থেকে কিন্তু অনেক ডাইরেক্ট কনফ্লিক্টের ব্যাপার চলে আসছে। যেমন এখানে খবর দেখতেই পাচ্ছেন, ইউএস ক্যাপচার করেছে রাশিয়ান ফ্ল্যাগড শিপ ইন দ্য নর্থ আটলান্টিক। মানে বুঝতেই পারছেন, ওই ভেনেজুয়েলা থেকে হয়তো তেলের ট্যাঙ্কার ফ্যাঙ্কার কোথাও যাচ্ছিল, এবং সেখানে কিন্তু মাঝপথে ইউএসরা ক্যাপচার করেছে ওই রাশিয়ান ফ্ল্যাগড আলা অয়েল ট্যাঙ্কার। মানে রাশিয়ার পতাকা সেখানে ছিল সেই শিপে। এবং কিছু ইন্টারনেটে হয়তো আপনারা ভিডিও দেখেছেন, মানে একদম ওই হেলিকপ্টারে এসে উপর থেকে মেরিনরা একদম ড্রপ হয়ে, মানে একদম, মানে ওই যুদ্ধ রবের মতো যেমন হয় কমান্ডো অপারেশন, ঠিক এরকম ব্যাপারে কিন্তু জাহাজটাকে সিজ করা হয়েছে, যেটা রাশিয়ান ফ্ল্যাগড বিয়ার করে। এবং তারপরেই কিন্তু পুতিনের তরফ থেকে বক্তব্য এসেছে যে এটার আমরা কন্ডেম করছি এবং এই ধরনের দাদাগিরি মেনে নেব না, যা হয় এরকম। তার বদলে, তার পরিপ্রেক্ষিতে আবার ট্রাম্পও বক্তব্য রেখেছে নিজের ভাষায়। কারণ ট্রাম্প তো জানেনি, কেউ বলে যাবে আর ট্রাম্প চুপ করে বসে থাকবে তা তো নয়, সে তো কথা বলবেই। তো এই ব্যাপারটা কিন্তু ইউক্রেনের, এর মধ্যে ইউর ব্যাপার নেই। এই ব্যাপারটা কিন্তু এসেছে এবং হয়েছে, যেটা কিন্তু একটু 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 মানে কি বলে, এই প্রথম আমি দেখলাম যে পুতিন আর ট্রাম্প ডাইরেক্টলি একটু কথা বলছে যার মধ্যে ইউক্রেনের ব্যাপারটা নেই। সুতরাং সেটা একটু নজরে রাখবেন। আমি বলবো না যে খুব চিন্তার বিষয়ে যুদ্ধ লেগে যাচ্ছে, তা ব্যাপার নয়, একটু নজরে রাখবেন। আরেকটা কথা, যে সেটা একটা মার্কেটের এফেক্ট, সেটা তো আছেই। তার সাথে যেটা ইন্ডিয়ার জন্য সব থেকে বেশি একটু হচ্ছে, সেটা হচ্ছে আজকে যদি একটু আগে দেখেন, ট্রাম্প, একটা ব্যাপার চলছে ইউএসএ, সেটা হচ্ছে ট্রাম্প জানেন বিভিন্ন দেশের উপর ট্যারিফ খেলাটা খেলেছে, এবং ট্যারিফগুলো ইমপ্লিমেন্টও করেছে, সব ঠিক আছে। এবং সেই নিয়ে ওদের সুপ্রিম কোর্টে কেসও চলছে, এবং কোর্টে একটা হেরে যাওয়ারও ভয় আছে ট্রাম্পের, ঠিক আছে। অনেক কিছু তো লিগালি হচ্ছে না, কংগ্রেসের তার মধ্যে মত নেই, মানে সেনেটের, তাদের ইউএস এর সেনেটের কথা বলছি, মত নেই, এরকম অনেক কিছু আছে, বা মত নেওয়া হয়নি, এরকম ব্যাপার আছে। তাই জন্য কোর্টে একটা হেরে যাওয়ারও ব্যাপার আছে। সেইটাকে নালিফাই করার জন্য, বা হয়তো ট্রাম্প বুঝতে পেরেছে যে কোর্টে তার ধোপে টিকবে না, তার জন্য কিন্তু তড়িঘড়ি করে গতকাল একটা বিল আনা হয়েছে। বিল মানে জানেন, কোন একটা আইন তৈরি করার আগে বিল হয়, সেটাকে সংসদে পেশ করা হয়, সংসদে অ্যাপ্রুভাল নেওয়া হয়, অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা ল হয়ে যায়। সেই একটা বিল এনেছে যেখানে 500% ট্যারিফ প্রেসিডেন্ট লাগাতে পারে যারা যারা রাশিয়ার অয়েল নেবে বা রাশিয়ার সাথে বিজনেস করবে, তাদের জন্য এই ধরনের বিল একটা আনা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, ডাইরেক্টলি, এটা সবাই বলছে, ডাইরেক্টলি এটা, এই বিলটা আনা হয়েছে টার্গেট করে কিছু কিছু দেশকে, তার মধ্যে ইন্ডিয়া, চায়না, ব্রাজিল, এই জিনিসগুলো আছে, রাশিয়া তো আছেই। তার মানে ব্রিক্স কান্ট্রিগুলোকে স্পেশালি টার্গেট করে কিন্তু এই বিলটা আনা হয়েছে। এবার আপনি বলবেন না, এই ট্যারিফ খেলা তো হচ্ছেই, হ্যাঁ হচ্ছে, কিন্তু যদি একটা ল আকারে ল পাস হয়ে যায়, তাহলে তো বুঝতেই পাচ্ছেন ওর হাতে খোলা ছুট।
এই নয় যে কেউ মানে ল যদি পাস হয়ে যায় তাহলে তো কোর্টও কিছু করতে পারবে না, কোর্টে কেস হবে না, বা কোর্টে কেস হেরে গেলেও ল আছে যেহেতু আমি করতেই পারি, সেনেট যেহেতু মঞ্জুর করেছে। তো এই ব্যাপারটাও কিন্তু আসছে, যেটা কিন্তু একটু হলেও একটু নেগেটিভ সেন্টিমেন্ট। দেখুন, 500% ট্যারিফ আর বিজনেস বন্ধের মধ্যে কোনো পার্থক্য নেই, ইভেন 50-60% ট্যারিফ লাগানো মানেই বিজনেস বন্ধ। কিন্তু তাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, একটা প্রেশারাইজেশনের ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে, এবং তার জন্য মার্কেটের একটু সেন্টিমেন্ট দিকে একটু খারাপ হতে পারে এই যে ব্রিক্স কান্ট্রিগুলোর। স্পেশালি আর একটু খটকা কেন লাগছে ট্রাম্পের, সেটা হচ্ছে ব্রিক্স কান্ট্রিগুলো নিজেদের মধ্যে কিন্তু নিজেদের কারেন্সিতে ট্রেড শুরু করেছে, ডলারকে তেমন পাত্তা দিচ্ছে না, যেটা আরেকটা কারণ। যেমন ইন্ডিয়া আর রাশিয়া তেলের যে বিজনেস করছে সেটা অনেক সময় রাশিয়ান কারেন্সিতে করছে, ইন্ডিয়ান রুপিজেতেও করছে। তো এইটা এই জন্যই এইগুলো ট্রাম্পের ভালো লাগবে না, স্বাভাবিক ব্যাপার। তো তার জন্য এই বিলটার এসেছে, যেটা একটু খারাপ, তার জন্য একটা বাজারে দেখা গেছে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট, বাজার শেষ হওয়ার সময় দেখবেন কিছু কিছু স্টক নিচে পড়েছে, সেই সব স্টক নিয়ে আমি আলোচনা করব। তার আরেকটা কারণ হচ্ছে, সেই আরেকটা খবর যেটা এসেছে সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে এইটা। এটা রয়টার্সের তরফ থেকে এসেছে, কোনো রকম এখনো গভর্নমেন্ট মোহর লাগায়নি যে একদম ঠিক খবর কি ভুল খবর, কিন্তু জানেন রয়টার্স একটা মানে একটা কি বলবো দারুণ বা নাম করা একটা সংবাদ সংস্থা। ইন্ডিয়া প্ল্যানস টু স্ক্র্যাপ কার্বস অন চাইনিজ ফার্মস বিডিং ফর গভর্নমেন্ট কন্ট্রাক্টস। এটার মানে কি? মানে জানেন আমাদের যে ইন্ডিয়া চায়না বর্ডারে যে কনফ্লিক্ট হয়েছিল কয়েক বছর আগে, তার জন্যে তারপর থেকে কিন্তু চাইনিজ কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো প্রজেক্টে বিড করতে পারতো না, তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা ইন্ডিয়া এখন প্ল্যান করছে, সেই যে ব্যান করা হয়েছিল সেটা হয়তো তুলে নিতে পারে। দেখুন, স্বাভাবিক ব্যাপার, এখানে অনেক অঙ্ক আছে, যেহেতু মানে কি বলে ইউএসরা স্পেশালি বুঝতেই পাচ্ছেন ভারতের চারিদিকে সব নেবারের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ভারতকে উইক করার চেষ্টা করছে। পাকিস্তান তো গেছেই, এইদিকে বাংলাদেশের মধ্যেও এইসব ব্যাপারগুলো করছে, শ্রীলঙ্কা তো ছেড়েই দিন, তো নেপালের উপরেও এরকম করছে। তো এই ব্যাপারগুলো যেহেতু করছে, সুতরাং ভারতকেও তো একটু কিছু দেখতে হবে। তার জন্য চায়নার সাথে হয়তো ইকোনমিক্যালি একটা যে সখ্যতা সেটা একটা বাড়াবার দিকে যাচ্ছে, সেই ব্যাপারগুলো হতে পারে। যদিও চায়নাকে কেউই বিশ্বাস নেই, কিন্তু একটা পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজি মাঝে মাঝে তো মানে না করলেও দেখাতে তো কিছু হয়, যাতে অপোনেন্ট চাপে থাকে। আপনি অ্যাটাক করলেন না, কিন্তু দেখালেন যে আমি অ্যাটাক করতে পারি, এটাও তো অনেক বড় ব্যাপার। তো সেই ব্যাপার একটা কাউন্টার মেজার টাইপের কিছু হয়তো নেওয়া হচ্ছে ইউএসকে নালিফাই করার জন্য। তো এই ব্যাপারটা যে ভাবা হচ্ছে যে গভর্নমেন্ট প্রজেক্টে এবার থেকে চাইনিজ কোম্পানিরাও বিড করতে পারে, সেই খবরে কিন্তু ইন্ডিয়ান অনেক ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টকগুলো কিন্তু পড়েছে। তার জন্যই ভেল শেষ মুহূর্তে -10% হয়েছে, এলএনটিও লাস্টের দিকে সেল অফ হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। কেন? কেন দেখবেন এই কোম্পানিগুলো স্পেশালি গভর্নমেন্ট কি প্রজেক্ট থেকে মানুষ রোজগার করে, মানে কোম্পানিগুলো গভর্নমেন্টের স্পেশালি ইনফ্রাস্ট্রাকচার জাতীয় প্রজেক্ট হয়, রাইট? সে রোড হতে পারে, ব্রিজ হতে পারে, বিভিন্ন ধরুন কি বলে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য টারবাইন থেকে শুরু করে বিভিন্ন জিনিসের বরাত গভর্নমেন্ট সাধারণত দেয়। এবং সেইখানে যদি চাইনিজ কোম্পানিরা চলে আসে, অবভিয়াসলি তারা কম্পিটিশন বাড়বে, তারা অনেক কম দামে বিড করবে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানিগুলোর প্রতি একটু হয়তো খারাপ হতে পারে বাজার, এটা ভেবে নিয়ে। যদিও এটা কোনো পুক্তা খবর এখনো আসেনি, গভর্নমেন্ট নিজে থেকে এসে কিছু বলেনি, কিন্তু যখন খবর রটে একটা তো ব্যাপার চলে আসে, এবং তার জন্য কিন্তু লাস্টের দিকে ইনফ্রাস্ট্রাকচার জাতীয় স্টকগুলো পড়েছে অনেকটা। তো এইটা একটা কারণ, এটা একটু মনে রাখবেন। শুধুমাত্র ইনফ্রা না, আরও কিছু পড়েছে যেগুলো গভর্নমেন্ট রিলেটেড বিডিং করে কাজ করে বা গভর্নমেন্ট রিলেটেড প্রজেক্ট পায়। এর মধ্যে একটা বলি, ট্রাম্পের এই যে 500% যখনই ট্যারিফের কথা আসে, জানেন একটা সেক্টর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে আইটি। আইটি ডাইরেক্টলি ইউএস এর সাথে যুক্ত বলে মানে সেন্টিমেন্টে হয়ে যায়, হয়তো তারা গুডসে লাগাবে এই ট্যারিফ, সার্ভিস সেক্টরে হয়তো লাগাবে না, কিন্তু কেউ সব কথা শুনে এসেছে এরকম খবর যে নতুন একটা আইন হয়তো পাস হতে পারে, ব্যাস
বেচো বেচো রব, তাই না? তো সেন্টিমেন্টে বাজার চলে জানেন অ্যাটলিস্ট। তো তার জন্যও একটা ব্যাপার এসেছে যেখানে একটা আইটি সেক্টরের উপর, আইটির আজকে ভালো সেল অফ হয়েছে, প্লাস আইটির রেজাল্টও সামনে আসছে, তারও একটা প্রভাব দেখা দিচ্ছে। এবং পুরো যে খবরগুলো আপনি দেখুন, 6 আওয়ার্স অ্যাগো, 5 আওয়ার্স অ্যাগো, কিছু কিছু খবর 8 আওয়ার্স অ্যাগো, মানে লাস্ট 24 ঘন্টায় বা লাস্ট 15-16 ঘন্টায় কিন্তু অনেক কিছু নিউজ ফ্লো ইন্ডিয়ার পক্ষে বলুন বা বিপক্ষে বলুন অনেক এসেছে, স্পেসিফিক্যালি বিপক্ষে। তাই জন্য কিন্তু আজকের মার্কেটে একটু এরকম ব্যাপার দেখা গেছে। প্লাস গতকালের ভিডিওতে যে আমি বলেছিলাম যে ভেনেজুয়েলার একটা ব্যাপার আছে, সেটা তো আছেই, যে ভেনেজুয়েলার অনেক ইটিএফ আসছে এবং ইটিএফ লঞ্চ হচ্ছে, তার জন্য এফআইআইরাও কিছু টাকা এমার্জিং মার্কেট থেকে রিশাফল করে নিয়ে গিয়ে ভেনেজুয়েলাতে লাগাচ্ছে, এরকম ব্যাপারগুলোও শোনা যাচ্ছে। তো যাই হোক, এবার কিছু স্টক নিয়ে আলোচনা করব, তার আগে এই ব্যাপারটা একটু দেখুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই আমাদের স্টক মার্কেটে স্টক সিলেকশন বা স্টক স্ক্যানিং এর উপর কাজ করতে পারি। তার সাথে সাথে আপনি নিজের জন্যে নিজের ধরনের কাস্টমাইজড ইন্ডিকেটরও তৈরি করতে পারেন, একদম কোনো কোডিং নলেজ ছাড়াই। নিজের স্ট্র্যাটেজিকে একদম চার্টে আনতে পারেন, সব কিছু করা যেতে পারে। অনেক ধরনের পসিবিলিটিস আছে এআই নিয়ে। এআই ইউজ করে আপনি ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে ডেটার উপর বেসড করে নিজের ডিসিশন নেওয়া, অনেক কিছু জিনিসগুলোকে করতে পারেন। এবং তার জন্যেই আমি আপনাদের জন্য ডেডিকেটেডলি এই এআই ইন স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে কোর্স এনেছি, যেখানে ডিটেলসে আমরা সব কিছু জানবো, শিখবো, যেখানে এআই ইউজ করে আমরা কি করে স্টক সিলেকশন থেকে শুরু করে নিজের জন্য কাস্টমাইজড ট্রেডিং সেটআপ তৈরি করা, ট্রেডিং ইন্ডিকেটর নিজের তৈরি করা, সব কিছু আমরা জানবো, শিখবো এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে স্টক মার্কেটে রিয়েল টাইমে ইউজ করতে হয় সেইগুলো আমি হাতে কলমে করে আপনাদের শেখাবো। 2 মাসের কোর্স হতে চলেছে। কোর্সের ডিটেলস এইখানে দেওয়া আছে, এই পেজের এখানে লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিলেও হবে। সব থেকে ভালো হয় ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে যে লিংক দেওয়া আছে সেখান থেকে কোর্সে এনরোল করে নেবেন। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু কোর্সটা শুরু হচ্ছে। অনলাইন কোর্স, 2 মাসের অনলাইন কোর্স, ক্লাস ডিটেলস কিভাবে কি হবে সব কিছু এই পেজে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো যারা এআই নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে চান এবং ইউনিক এই কোর্সের পার্টিসিপেট করতে চান, প্লিজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, এখন ডিসকাউন্টও চলছে, প্লিজ পারলে জয়েন করে নেবেন। ভালো থাকবেন। এবার আবার ফিরে আসি ভিডিওতে, যেখানে আজ এখন কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথমেই তো আইটি সেক্টরের স্টক টিসিএস ইনফোসিস নিয়ে কথা বলবো। অনেকটা মাইনাস হয়েছে, ঠিক আছে, আজকে একটা বাজে খবর ছিল সেটা। নিফটির লেভেল যদি বলেন সেটা নিয়ে বলি, তারপর আরো কিছু স্টকে আসবো। নিফটির লেভেল নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে দেখুন 26,000-এর নিচে একটু সাইকোলজিক্যালি ব্যাপার আছে, সে ঠিক আছে, কিন্তু এই যে দুটো লাইন আমি চার্টে আপনাদের সামনে অনেকদিন আগে বলেও ছিলাম বা মার্কও করেছিলাম, সেটা হচ্ছে 25,300 থেকে 25,400, এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু আগের যে সিগনিফিক্যান্ট সুইং লো হয়েছিল সেটা। সুতরাং এই সুইং লো পর্যন্ত যতক্ষণ না ভেঙে যাচ্ছে এটা, ততক্ষণ পর্যন্ত মার্কেটে স্ট্রাকচার আপাতত ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে। কিন্তু 26,000-এর নিচে ট্রেড করাটা একটু সাইকোলজিক্যাল ব্যাপার, সেটা তো হতেই পারে, সাইকোলজিক্যালি খারাপ লাগে, আমরা কেউই চাই না যে বাজার মাইনাসে এতটা দেখি, কিন্তু কি আর করা যাবে। কিন্তু মেন যে ইম্পর্টেন্ট লেভেল সেটা 25,300 থেকে 25,400, টেকনিক্যাল লেভেলটা একটু মাথায় রাখবেন। তার উপরে যখন আছে পিওরলি সাইডওয়েজ আছে, সুতরাং ট্রেডার যারা, স্পেশালি যারা নিফটিতে ট্রেড করেন, তাদের বলবো একটু সাবধানে কাজ করতে। আমি যেমন ভিডিওটা শুরুই করেছিলাম সাবধান, দেখুন সাবধান হওয়া মানেই ভাববেন না যে ভয় দেখানো, তাহলে তো আমাদের মা বাবাকেও সবসময় মনে হবে যে ভয় দেখায় তারা। প্রত্যেকের মা বাবা নিশ্চয়ই, আমরা যখন বাইরে বেরোই, ধরুন কেউ বাইক চালায় বা এমনি নর্মাল বাইরে যাই, গাড়ি চালায়, কেউ হয়তো বাইরে এমনি বেরোচ্ছে, মা বাবারা পিছন থেকে বা মা বাবারা বলে যে বাবা সাবধানে যাস, বলে তো। এই তার মানে কি, সে কি বারণ করছে যে বাইরে যাস না? তা তো নয়, বলছে বাইরে বেরো, বাইরে গাড়ি চালাও বা ফুটপাত দিয়ে হাঁটো, সবই করো, কিন্তু সাবধানে করো।
সাবধানের মার নেই। সুতরাং তাই জন্য সেই মা বাবার কথাটাই আবার আমাদের হয়তো এখন মনে করিয়ে আবার নিতে হবে। মার্কেটে এখন কিন্তু ওই সাবধানে একটু চলার সময়। সাবধানে চলার সময় মানে আমি এবার স্পেসিফিক্যালি বলি, যারা ট্রেডিং করেন, এখন যেহেতু সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে সেহেতু পজিশন সাইজ তেমন নেব না। যেদিন মনে হবে যে না পুরো সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেটে তেমন কিছু পাচ্ছি না ভালো, সেদিন ট্রেড করব না। এই ডিসিশনগুলো কিন্তু ট্রেডার হিসেবে আপনাদের নিতে হবে এবং সাবধানতার সাথে ট্রেড করতে হবে। এই সময়টা একটু মনে রাখবেন, ঠিক আছে? এখন যেহেতু নিউজ ফ্লোগুলো খুব আসছে, তাই জন্য এই ব্যাপারটা আপনাদের একটু মনে করিয়ে দিলাম। ছোটবেলায় আমাদের মা বাবা যেটা বলতো সেটাই, সেই কথাটা আবার মনে রাখার সময় এসেছে। আচ্ছা, মিড ক্যাপ স্মল ক্যাপ, আজকে মিড ক্যাপ দেখুন বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, 2%-এর মতো মিড ক্যাপ পড়েছে 1.98, এবং স্মল ক্যাপ ইন্ডেক্স যেটা আন্ডার পারফর্ম করছিল গতকালের ভিডিওতে আমি লাইন চার্ট এটা করে বলেছিলাম, লাইন চার্ট করে দেখিয়েছিলাম যে হ্যাঁ, স্মল ক্যাপ ইন্ডেক্স একটু আন্ডার পারফর্মিং। আজকে কিন্তু সব থেকে বেশি হিট এটাই হবে যখন বাজে কিছু নিউজ আসে বা বাজে কিছু সেন্টিমেন্ট থাকে। তার জন্য কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স 2%-এর মতো মাইনাস হয়েছে। ভিক্স অবভিয়াসলি বাড়বে। আমি ভিক্সের চার্ট দেখেও বলেছিলাম এটা অল টাইম লোতে আছে, এটা স্বাভাবিক নয়। গতকালের ভিডিওটা মনে থাকলে একটু ভিক্স এই কথাটা লিখে দেবেন, ঠিক আছে? একজন দুজন, তাহলে বুঝে যাবো যে আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন। তো ভিক্সটাই স্বাভাবিক ব্যাপারে, ভিক্স যখন একদম জিনিস একটা যদি হিস্টোরিক্যাল লোতে থাকে তখন সেখান থেকে একটা বাউন্সের ব্যাপার আসে, সেই ব্যাপারটা হয়েছে। যদি আপনি চার্ট দেখাই দেখুন হিস্টোরিক্যাল লোতে ভিক্স চলছে। আমি যদি একটু জুম আউট করি দেখবেন, জুম আউট করে দেখতেই পাবেন যে এত লো, এই এত সব লোয়ে কিন্তু স্বাভাবিক ব্যাপার সবসময় থাকে না, ইট ইজ নট আ নর্মাল। তো তার ব্যাপার হয়েছে, প্লাস এই যা বললাম 24 ঘন্টায় কিছু নিউজ ফ্লোজও এসেছে। তো শহরে দরে মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা 3-4টে পয়েন্টে এবার আমি একটু কনসাইজ করে আপনাদের বলছি অ্যাজ আ ট্রেডার হিসাবে, তারপর আমি ইনভেস্টর হিসাবে বলবো। ভিডিওটাকে ভালো লাগলে, প্রতিবেদনটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলে, ঠিক আছে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে ট্রেডার হিসাবে দেখলেন যেটা বললাম, সাবধান হবেন, সাইডওয়েজ মার্কেটে একটু অ্যাভয়েড করবেন সব দিন ট্রেড করতে বা সব সময় ট্রেড করতে। যতক্ষণ না এ সেট বা বি সেট না পাচ্ছেন, মানে নিজের কনফিডেন্স, নিজের সেট উপর কনফিডেন্টলি কিছু পাচ্ছেন, ততক্ষণ একটু অ্যাভয়েড করে রাখা, 2-3 দিন ওয়েট করা বা 1 সপ্তাহ হলে ওয়েট করা, এটা কোনো খারাপ নয়। ব্যাপারটা এরকম ফেজ আসে তখন একটু ধীরে চলনীতি নিতে হয়, সেরকম করলেন। যারা ইনভেস্টার তাদের বলবো, ইনভেস্টমেন্ট হিসাবে সব বেচে বেরিয়ে যাব কি না, সেটার এখনো সময় আসেনি বা সেটা ভাবারও কারণ নেই। বা এখন কি অ্যাকুমুলেট করার সময় এসেছে? অ্যাকুমুলেট তো করা যেতেই পারে যদি আপনার 10 বছরের নজরিয়া থাকে, তবে আমি বলবো আরো 1-2 দিন একটু দেখে নিন। আপনার তো এসআইপি হয়তো চলছেই, তো মাসে মাসে তো টাকা যাচ্ছেই, সুতরাং তাড়াহুড়ো করার দরকার নেই, আরেকটু দেখে নিন কি হয়। তারপর এই রাখে হাতে টাকা থাকলে এখন আপাতত রাখুন, এসআইপি বন্ধ করবেন না, এসআইপি যেমন চলছে চলুক, ঠিক আছে? এইটুকুনি ব্যাপার হলেই কাজটা মোটামুটি হয়ে যাবে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো। প্লিজ যারা এআই ইন স্টক মার্কেট ট্রেডিং এবং ইনভেস্টিং নিয়ে জানতে চান, বুঝতে চান, তারা প্লিজ নিচে ভিডিও ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, কোর্সে এনরোল করে নিতে পারেন। কারণ আমি জানি যে রিটেল ট্রেডার বা ইনভেস্টরদের সব থেকে বেশি প্রবলেম হলো সময় দেওয়া। তারা অফিস করে এসে সময় দিতে পারে না। তা আপনি যদি এআই এর বেসিক জিনিসগুলো ট্রেডিংয়ে কিভাবে কাজে লাগাবেন জানা থাকে, তাহলে কিন্তু এআই ইউজ করে অতি সহজে আপনি কম সময়ের মধ্যে নিজের অ্যানালিসিসটা সেরে নিতে পারেন, সেটা ইনভেস্টমেন্ট হোক বা আপনার ট্রেডিং হোক। সেই নিয়ে একটা স্ট্রাকচার্ড ওয়েতে কোর্স আমি প্ল্যান করেছি, তাই জন্য প্লিজ জয়েন করে নেবেন। 1 ফেব্রুয়ারি থেকে কোর্সটা শুরু হচ্ছে, 4,500 টাকার মতো ফিজ রেখেছি, ঠিক আছে? মোটামুটি অ্যাফোর্ডেবলের মতোই আছে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে এনরোল করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।